এটাকে যে বিবাহ বন্ধন, এটাও কিন্তু একটা বাস্তবতা হলো এটা। সুতরাং এই যে আমরা সন্তানের কল্যাণের জন্য সবকিছু করি, সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, এই জন্য নিজের রক্ত মাংস সবকিছু মানে নষ্ট করে তিনি সন্তানের ভালোর জন্য। কারণ বাল্য বিবাহ যদি আপনারা দেন, সেই বাল্য বিবাহ আসলে সন্তানের ভালো না হয়ে অকল্যাণ হয়। কারণ সন্তান তার যে ইনমেচুর অপ্রাপ্তবয়স্ক এসে বিয়ে হওয়ার কারণে তার যে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং তার যে মানসিক যে বিকাশ সেটা না থাকার কারণে, যথাযথ না থাকার কারণে অন্য পরিবর্তিত যে ফ্যামিলিতে গিয়ে সে সেখানে খাপ খাওয়াইতে পারে না। সেখান থেকে বরং শরীরে বিভিন্ন ধরনের রোগ বাড়ায় এবং সামাজিক যে অবজ্ঞা, যে সে বিয়ে হয়েছে সেই স্বামীর ভাত খেতে পারে, এভাবে বলে সেই অবজ্ঞা নিয়ে, শরীরে বিভিন্ন ধরনের রোগ নিয়ে এবং সমাজের অবজ্ঞা নিয়ে সে কিন্তু আপনার বাবার ইয়েতে আবারও চলে আসে এবং সামাজিক কিন্তু যে কলহ তৈরি হয় এখানে। সুতরাং এইটার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় মসজিদে নামাজ পড়েন, মসজিদে বিশেষ করে হলো যে ইয়ার সময় শুক্রবার খুতবা হয়, আপনারা যে সামাজিক বিধিগুলো, যে বেদিগুলো যেগুলো রয়েছে, এগুলো মানব টিজিং, কিশোর গ্যাং এবং আপনার বাল্য বিবাহ, এগুলোর বিষয়ে যদি আপনারা সেই মসজিদে যদি আপনারা বলেন, আপনাদের কথোপকথনে যখন কথা হবে তখন যদি বলেন, মানুষ আস্তে আস্তে কিন্তু সচেতন হবে। সচেতনতা এরকম খুব বিষয় না যে রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ একটা অভ্যাসের বিষয়। আপনি যত এটা বলবেন, যত মানুষ শুনবে, তত তার মনে যখনই কাজটা করতে যাবে সামান্যতম হলেও সে একটা ইনভিজিবল একটা বেরিয়ার, সে একটা পানিশ যেন কিন্তু বস্তা একটা বেরিয়ার, সে এটার কাজ কিন্তু আপনার, এটা আপনাদেরকে করতে হবে। আপনারা শিক্ষার বিষয় বলেছেন যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি এটার সাথে একমত না। আমি বিনয়ের সাথে সেটা আপনাদের জানাই যে না, এসএসসি পরীক্ষা আবার খারাপ হয় না, রেজাল্ট খারাপ হয়, রেজাল্ট খুব ভালো হয়েছে, রেজাল্ট খুব ভালো হয়েছে। কিভাবে? কারণ আমার যে এসএসসি, আমার তো পাস করাটা আমার মুখ্য। আমার পাশের 80% হলো সে লিখতে পারে না, সে কোন ক্লাসে পড়ে সে বলতে পারে না, এই পাস দিয়ে আমি কি করবো? প্রয়োজন নাই, নকল করে পাস করছে। শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলছে যে বিভিন্ন জায়গায় শোনা গেছে যে শিক্ষক তাকে নকল দিচ্ছে, এটা কি বলবো? আমরা সেটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে আমার কিন্তু দেশটাকে সোনার মানুষ এগিয়ে নিবে, সোনার ছেলেরা এগিয়ে নিবে, সোনার সন্তানরা এগিয়ে নিবে। আমরা সোনার সন্তান খুঁজে বের করতে চাই। এই জন্য আমরা যে পরীক্ষা আবার নিয়েছি সেটা আমরা বলবো যথাযথভাবে নিয়েছি। কেউ যদি বলে যে খুব কঠোরভাবে নিয়েছি, আমিও সেটা মানি না। আমি খুব কঠোরভাবে নিই, আমি সেটা যথাযথভাবে নিয়েছি এবং সেটা নীতিগতভাবে আইনানুগভাবে সেটা নিয়েছি। কাউকে নকল করতে দিলেন, কাউকে নকলের সহযোগিতা করতে দিলেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন্দ্র সচিবকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি, আমরা শিক্ষককেও বহিষ্কার করেছি। আমরা কেন করেছি? যাতে আমাদের পরবর্তী প্রজন্মটা, আমাদের শিক্ষাটা যাতে কোয়ালিটি একটা শিক্ষা বের হয়, যারা এসএসসিতে প্লাস পাবে তারা যাতে কোয়ালিটি একটা শিক্ষা নিয়ে বের হয়, জেনে শুনে দিবে। একই সাথে পরবর্তী যারা রয়েছে, যারা এসএসসি পরীক্ষা দিবে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সকলের জন্য একটা মেসেজ দেয় যে পড়তে হবে, পড়ার টেবিলে বসতে হবে, বই পড়তে হবে, বই পড়া ছাড়া পাস করার সুযোগ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আজকে এসএসসি পরীক্ষা আজকে চলছে, দুইজন স্টুডেন্টকে পরীক্ষা থেকে আমরা আজকে বহিষ্কার করেছি। একজনের মোবাইল নিয়ে গেছে, আরেকজনের নকল সহ পেয়েছে এবং সে বহিষ্কার হবে, সে আর এই বছর আর কোনো পরীক্ষা দিতে পারবে না। একদম মানে এটার ক্ষেত্রে জিরো টলারেন্স, মানে হলো যে যেখানে এখানে কোনো মানবিকতা বা সহনীয়তা এখানে নেই। এটা সবসময় অসহনীয় পর্যায়ে, এটা সবসময় অগ্রহণযোগ্য থাকবে, আমরা সেটাই নিচ্ছি এবং সেইভাবেই যতদিন এখানে থাকবো ইনশাআল্লাহ সেটা সেইভাবেই চলবে। আরেকটা কথা, আমার ইচ্ছা এবং আমার উদ্যোগ দুটোই আছে যে সিরাতুল মুস্তাকিম, আমাদের কথা বলছে সিরাতুল মুস্তাকিম, সরল পথে চলা। আমি অন্ত পর্যন্ত আস্থার সাথে এবং কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমি সরল পথে আমি চলছি। সেই সরল পথে আমার চলাটা আপনারা কতটা পছন্দ করেন এবং আমাকে কতটা সরল পথে চলতে দিবেন সেটার কিন্তু দায়িত্ব। কারণ আপনি যদি আমাকে পাশ থেকে টেনে না দেন, আমি কিন্তু বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমার সরল পথে চলার ইচ্ছা আছে, আমি চলছি। বাকি চলাটা আপনাদের উপর নির্ভর করবে, সেটা আপনাদের দায়িত্ব যে আমাকে সরল পথে আপনারা চলতে দিবেন। একই সাথে আপনারা যে ওসি হিসেবে যে কথা বলেছে সেটাও কিন্তু সে একই কথা বলেছে। কারণ এখানে কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, পুলিশ কিভাবে চলবে, সেটা কিন্তু ওই এলাকার মানুষই কিন্তু সেটা নির্ধারণ করে। কারণ আমি যে এলাকা নতুন আসছি,
আমি তো এই এলাকায় কে দালাল, কে কোথায় খারাপ মানুষ, ভালো মানুষ, আমি তো আমার জানা। তাহলে এখানে লোকে কিন্তু আমাকে সেই দিকে প্রভাবিত করতে পারে। সুতরাং সেটার দায়িত্ব এই এলাকার মানুষেরই সেটা দেয়। কারো জন্য যদি আমাকে বক্র পথে চলতে হয়, সরল পথে যদি না চলতে পারি, তাহলে পুরো এলাকার মানুষের কাছে সে দায়বদ্ধ থাকে। এবং সে পুরো এলাকা যদি একজনের জন্য যদি হয়, তাহলে 99 জন মানুষের আমানত সে নষ্ট করছে বলে এটা বিবেচিত হবে। কারণ বাকি সকল মানুষ 100 জনের কাছে আমি এখানে আমানত হিসাবে। সুতরাং আমানতের ফেরত করে আল্লাহ পছন্দ করে। শুধু আমরা সেটা শিক্ষার ক্ষেত্রে আমরা একইভাবে এসএসসি পরীক্ষায় যেভাবে এগিয়েছি, আমাদের বিশেষ করে আমাদের যে সরকারি যে কর্মকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করার কারণে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এই কারণে আমি আপনাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, উপজেলা পর্যায়ে সরকারের যারা দায়িত্ব পালন করেছে গত এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা যারা পালন করছে সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের পক্ষ থেকে। শিক্ষা যদি মান উন্নয়ন করতে হয়, প্রথম বিষয় হলো যে এই শিক্ষার ক্ষেত্রে, ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্টেক হোল্ডার কারা আছে তাদেরকে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্টেক হোল্ডার কারা? ওই প্রতিষ্ঠানের শিক্ষক, ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ওই প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক। চতুর্থ স্টেক হোল্ডার হলো ওই ছেলেমেয়েরা যে এলাকা দিয়ে যাতায়াত করে, যে এলাকায় থাকে, যে এলাকায় সময় কাটায়, সেই এলাকার মানুষও কিন্তু সেটা স্টেক হোল্ডার ওই শিক্ষা ব্যবস্থা। এই যে চারটা শ্রেণী যদি সম্মিলিত ভাবে যদি কাজ করে তাহলে শিক্ষা উন্নয়ন সম্ভব। আদারওয়াইজ এটা হবে দায়িত্ব এড়ানো, দায়িত্ব দেয়া, এটা দায়িত্ব নেওয়া হবে। যারা ম্যানেজিং কমিটি আপনারা যারা আছেন, আপনারা অভিভাবক সমাবেশ করেন, আপনারা স্থানীয় যারা আছে গণ্যমান্য তাদেরকে নিয়ে একসাথে মাসে অন্তত একটা হলেও সেই সমাবেশটা আপনারা করেন। অভিভাবককে আপনারা বলেন যে আপনার ছেলে প্রতিষ্ঠানে প্রতিদিন স্কুলে আসে কিনা সেটা আপনি একটু খোঁজ দেন। আপনার শিক্ষক হিসাবে তাদেরকে খোঁজ দেন যে আপনার ছেলে আসে নাই স্কুলে। যারা আপনার যাদের রাস্তা দিয়ে, যাদের আশপাশ দিয়ে চলে, তারা বলুন যে আপনার ছেলে স্কুলে না গিয়ে অমুক জায়গায় সে বসে আছে, আড্ডা দিচ্ছে অমুকের ছেলের সাথে, ঠিক আছে কিনা? তাহলে এই যে সম্মিলিত যে প্রয়াস, এটা যদি মানে বাস্তবায়ন সম্ভব হয়, সকলের একযোগে ঐক্যবদ্ধ ভাবে যদি সেটা করা সম্ভব হয়, তাহলেই শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব। এটি একটি সামগ্রিক বিষয়, এটা কোনো একক বিষয় না। এটা শুধুমাত্র কোনো মাধ্যমিক শিক্ষা অফিসার করে দেবে, প্রাথমিক শিক্ষা অফিসার করে দেবে, উপজেলা নির্বাহী অফিসার করে দেবে, ওসি সাহেব রাস্তায় গাড়ি পাঠিয়ে সেটা করে দেবে, এটা কিন্তু আসলে তা না। এটা সকলের স্ব স্ব জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে, নাগরিক দায়িত্ববোধ থেকে, সচেতন নাগরিক হিসাবে তার দায়িত্বটুকু যদি সে যথাযথভাবে পালন করে তাহলেই কিন্তু সেটা সম্ভব। আমার বিশ্বাস যারা ম্যানেজিং কমিটি যারা আছেন এই ইউনিয়ন পরিষদে, আপনাদের মধ্য থেকে বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য আছেন, আপনারা ম্যানেজিং কমিটির যারা আছেন তারা অতি সত্ত্বর প্রতি মাসে, অন্তত মাসে না হোক 2 মাসে একটা হলো আপনারা অভিভাবক সম্মেলন করেন, স্থানীয় লোকজন যারা তাদেরকে নিয়ে সম্মেলন করেন। এটা করে অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি। প্রাথমিক শিক্ষা অবস্থায় যেটা বলার চেষ্টা করেছেন যে শিক্ষক তার একটা ছেলে মেয়েকে যখন বিদ্যালয়ে পাঠানোর পর সে 6 ঘন্টা দেখুক বা 4 ঘন্টা দেখুক, বাকি সময় কিন্তু অভিভাবক থাকে। তাহলে যদি আমরা যদি খাতিরে যদি ধরি যে 4 ঘন্টায় যদি বিদ্যালয়ে থাকে 24 ঘন্টার মধ্যে, বাকি 20 ঘন্টা কোথায় থাকে? ফ্যামিলির কাছে থাকে। তাহলে ফ্যামিলি এখানে 4 ঘন্টা হয়, 20 ঘন্টা 4 তাহলে শিক্ষক যতটুকু সেখানে তার ছেলেকে বা তার মেয়েকে দেখবে, বাবা মাকে তার 5 গুণ বেশি দেখতে হবে, কারণ তার কাছে 5 গুণ সময় বেশি থাকে। বাবা মা যদি সময় ছেলে মেয়েকে না দেয়, তার ছেলে কোথায় যাচ্ছে, তার স্মার্টফোনটা কি কাজে ব্যবহার জানাতে চাই। আর আমরাও সেটাও বিশ্বাস করি যে এই যে চিরা ইউনিয়নের আপনাদের যে বেড়ে ওঠা, আপনাদের জন্ম, এই জায়গাগুলোর প্রত্যেকটা আনাচে কানাচে আপনারাই সবচেয়ে বেশি চিনেন, সবচেয়ে বেশি জানেন। এই চিরা ইউনিয়নের আলো, বাতাস, গন্ধ, গাছপালা, সকল পরিবেশ প্রতিবেশ মিলিয়ে আপনাদের বেড়ে ওঠে। সুতরাং আপনাদের সকল কিছু এখানে আমি বলবো যে আপনাদের নবদর্প যে আপনাদের সবকিছু আপনাদের কাছে স্পষ্ট। যেহেতু সবকিছু আপনাদের কাছে স্পষ্ট, আমরা আজকে এখানে আসার যে আরেকটি উদ্দেশ্য হলো সেটি হল যে আপনাদের যেই জানাটা, আপনাদের যেই জানাশোনা, সেই জানাশোনাটাকে কাজে লাগিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে প্রতিরোধ করতে চাই এবং প্রতিকার পেতে চাই। এই কারণেই আমাদের এখানে আসা।
আমাদের দ্বিতীয় একটি এজেন্ডা ছিল যে আমরা বলেছিলাম যে আপনাদের উন্নয়নের ভাবনাটাকে আমরা সেটা জানবো। আপনারা বিভিন্ন কথা বলেছেন যে আপনাদের পানি নিষ্কাশনের প্রয়োজন, আপনাদের রাস্তাঘাটের প্রয়োজন, আপনাদের কালভার্টের প্রয়োজন, বিভিন্ন কথা বলেছেন। তা আপনারা যদি দেখেন যে এই কাজগুলোর কথা বললেন, এইটাকে আমরা সময় এবং বাস্তবায়নের উপর ভিত্তি করে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো এখন যেহেতু বর্ষাকাল, আমরা কিন্তু এখন চাইলেও রাস্তাঘাট তৈরি করতে পারবো। এখন যেহেতু বর্ষাকাল আমরা চাইলেও রাস্তাঘাট তৈরি করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু জলবদ্ধতা এখন নিরসন করতে পারি এবং ভবিষ্যতে সেই রাস্তা আমরা তৈরি করলে সেই রাস্তা যাতে নষ্ট না হয় জলবদ্ধতা বা বন্যা, সেটা থেকে কিন্তু আমরা এখন ব্যবস্থা নিতে পারি। এই জন্য আমরা যে ইউনিয়নের বা উপজেলার যে উন্নয়নের বিষয়টা আমরা দুইটি ভাগে আমরা চাই বাস্তবায়ন। প্রথমত আমরা চাই যে কাজগুলো বর্ষাকালে করা সম্ভব সেগুলো আমরা বর্ষাকালে করে ফেলতে চাই, যাতে করে যে কাজগুলো গ্রীষ্মকালে করতেই হবে বাধ্যতামূলক ভাবে, গ্রীষ্মকাল ছাড়া সেটা করা যাবে না, সেগুলো শুধুমাত্র আমরা গ্রীষ্মকালে সেটা করতে চাই। আমরা যদি বর্ষাকালের কাজও রেখে দিই, গ্রীষ্মকালের কাজ তো থাকবেই, তাহলে দুইটাকে যখন একসাথে করতে যাব তখন কিন্তু আমরা গ্রীষ্মকালের যে কাজ সেটাও করতে পারবো না, বর্ষাকালের যেটা কাজ সেটাও আমরা করতে পারবো। এই জন্য আমরা চাই যে বর্ষাকালের যে কাজগুলো, বিশেষ করে আমাদের বন্যার যে আতঙ্ক এবং যে জলাবদ্ধতার যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান আমরা বর্ষাকালে করতে চাই, যেগুলো করা যায়। এই জন্য আপনারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন জায়গায় খাল, ড্রেন যেগুলো রয়েছে আমরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি, হাতে নিয়েছি। আমরা আমার যে চেয়ারম্যান সাহেবের সাথে কথা হলো, আমরা পুরো 14 উপজেলায় এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কিছু ইউনিয়নে আমরা কিন্তু খাল পরিষ্কার করেছি, কিছু কিছু জায়গায় আমরা খনন করেছি। আমাদের এখন যে কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি সেটা হলো যে সকল ইউনিয়নে যে সকল খালগুলো রয়েছে যেখানে পানির যে প্রবাহ, সেই প্রবাহ বন্ধ হয়ে আছে, হয় সেটা ময়লা আবর্জনা হোক বা সেটা কচুরিপানা হোক বা অন্যান্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, জাল ফেলে হোক, অন্যান্য বাদ দিয়ে হোক, সেই বাদ প্রতিবন্ধকতাগুলো আমরা এখন কার্যক্রম হাতে নিয়েছি যে আমরা সেগুলো মুক্ত করি। বর্ষাকালে আমরা বসে থাকবো না, গ্রীষ্মকাল আসার জন্য বর্ষাকালের কাজ আমরা বর্ষাকালে করবো, আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। এবং আমাদের এই পর্যন্ত 10টি ইউনিয়নে যে খালগুলো রয়েছে, আমরা কয়েকটি খাল আমরা নির্ধারণ করেছি যে সেগুলো আমরা করবো। ইউনিয়ন পরিষদও সেই খাল দিয়েছে, আর দু একটি ইউনিয়ন পরিষদ দিলে আমরা একযোগে পুরো ইউনিয়নের যে খালগুলো রয়েছে সেগুলো আমরা একসাথে এটা কাজ শুরু করে দেবো। তো আমরা সেই কাজ শুরু করবো, একই সাথে আমরা সেখানে আপনাদের সহযোগিতা চাই। আমরা যেটা পরিষ্কার করে দিলাম যে পানির প্রবাহ আমরা আবার তৈরি করে দিলাম, সেটা প্রবাহটাকে প্রবাহমান রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। কারণ প্রতিবারই যদি আমি পরিষ্কার করবো আর আপনি সেখানে যে গৃহস্থলী বর্জ্য ফেলবেন পলিথিন ব্যাগে করে, আপনি যে টিভি নষ্ট হয়ে যাবে, টিভির যে জিনিসটা আছে সেখানে ফেলবেন, ফ্রিজ নষ্ট হয়ে ফ্রিজ সেখানে খালের ভিতরে ফেলবেন, তাহলে তো আমি তো প্রতিবার আপনাকে পরিষ্কার করে দিব না। আপনারও নাগরিক হিসেবে কিছু দায়িত্ব রয়েছে, আপনারা সেটা করতে হবে। এবার আসলে যে গ্রীষ্মকালের যে কাজটা আমরা চাই, আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হয়েছে এবং আপনারা সেটা খুব সম্মিলিতভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কার্যক্রম আপনারা করতে চান, আমরাও সেটা চাই। আমরা সেটাকে চাই এবং সেটাকে স্বাগত জানাই এবং সেই যে উদ্যোগ, সেই যে স্পিরিট আপনাদের, সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। সেই প্রেক্ষিতে আমরা যেটা চাই সেটা হলো যে একটা ইউনিয়নে আমরা যে সকল উন্নয়নগুলো করবো, সেই উন্নয়নগুলো যাতে জনকল্যাণে ব্যবহৃত হয়, জনস্বার্থে ব্যবহৃত হয়। একটা উন্নয়নের মাধ্যমে যে সর্বোচ্চ সংখ্যক জনগণ যাতে সেটা তারা উপকৃত হয়। আমি কারো বাসার রাস্তা আমি করবো, কারো বাড়ির ভিতরে দরজা করতে আমি এখানে আসিনি, আমি আসছি জনকল্যাণে কাজ করতে। আপনারাও সেই জনকল্যাণমুখী কাজই আপনারা করতে চান বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব বলতে পারেন এবং এর চেয়ে যদি ভালো প্রস্তাব আপনাদের কাছে থাকে আমি সেটাকেও স্বাগত জানাবো অবশ্যই। তবে আমার যে প্রস্তাবটি রয়েছে, আপনারা যারা রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আপনাদের নিশ্চয়ই ওয়ার্ড পর্যায়ে আপনাদের একটা সাংগঠনিক কাঠামো সেখানে রয়েছে। আপনাদের ওয়ার্ড পর্যায়ে যদি 2টি রাজনৈতিক দল থাকুক, 3টি থাকুক, আপনাদের সেই ওয়ার্ড পর্যায়ে যে সাংগঠনিক কাঠামো, আপনার ওয়ার্ড থেকে আপনি দেখেন যে আপনার সাংগঠনিক কাঠামো যারা আছেন দায়িত্বশীল, তারা সেই ওয়ার্ডের কোন কোন কাজগুলো আসলে করা প্রয়োজন, তাদের দৃষ্টিতে কোন কোন উন্নয়নগুলো কর্মকাণ্ডগুলো গ্রহণ করা প্রয়োজন। সেটা রাস্তা হইতে পারে, কালভার্ট হইতে পারে, ব্রিজ হইতে পারে, শিক্ষা ক্ষেত্রে হইতে পারে, যাই হোক না কেন আপনারা সেটা একটা ওয়ার্ড ভিত্তিক আপনারা সেটা লিস্ট করে দেবেন।
প্রত্যেক। একই সাথে যে আমার যে ছিল ইউনিয়ন পরিষদের কিন্তু একটা ওয়ার্ড থেকে একটা সাংগঠনিক কাঠামো তাদের রয়েছে, মেম্বার রয়েছে। সুতরাং তাদেরকেও বলবো যে আপনারাও আপনার দৃষ্টিতে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার ওই ওয়ার্ডের জনগণের জন্য কি কি কাজ করা প্রয়োজন, কোন কোন উন্নয়নমূলক কাজগুলো করা প্রয়োজন, সেগুলো আপনার একটা তালিকা তৈরি করবেন। একটা তালিকা, ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করবেন। আমরা উপকার হবে সবচেয়ে বেশি জনগণ কোথায় সম্পৃক্ত, কোন কাজে, তাহলে সেটা নিয়ে একটা অগ্রাধিকার তালিকা তৈরি করতে হবে। তাদের ওয়ার্ড কি বলে দেন, সাংগঠনিক কাঠামো যারা তারাই করুন, অগ্রাধিকার তালিকা তৈরি করুন। একই সাথে মেম্বার যারা আছেন আপনারা একটা অগ্রাধিকার তালিকা তৈরি করুন করে। এখন দেখেন আপনারা যদি ধরেন দুটি রাজনৈতিক যদি দল হয় একটা মেম্বার, তার তিনটা অগ্রাধিকার তালিকা তৈরি করুন, কিন্তু জায়গা কয়টা? একটা ওয়ার্ডের তিনটা তালিকা। তাহলে সবার দৃষ্টিতে এমন আছে যে যে রাস্তাটা দেখলাম আমি, সেটা হলো যে মেম্বার সাথে দেখলেন, আপনি দেখেন, আপনি দেখেন, রাস্তা একটা, তালিকা কয়টা? তিনটায় না? তাহলে তিনটা মিলে একটা তালিকা তৈরি করতে হবে না? তাহলে আপনারা এবার বসে যে ওয়ার্ড ভিত্তিক যে তালিকাগুলো তৈরি করলেন, আপনারা আপনাদের সাংগঠনিক কাঠামো থেকে এবার সকল ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে তাদের তালিকা সহ আপনারা বসেন। এবার ইউনিয়ন পর্যায়ে আপনারা বসে আপনাদের যে এই পুরো যে ওয়ার্ডের যে তালিকাগুলো আছে, এই তালিকার ভিতরে কোনটা আছে যেটা হলো যে অনেকগুলো ওয়ার্ডের সাথে কানেক্টেড এবং অনেক মানুষ, ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হবে। তাহলে আপনি দেখেন ওয়ার্ড পর্যায়ে থেকে সকল উন্নয়ন কি কি প্রয়োজন সব চলে আসে। এবার আসার পর আপনি ইউনিয়নের চাহিদা ভিত্তিক আপনি একটা অগ্রাধিকার তালিকা তৈরি করুন। তাহলে আপনি একটা ইউনিয়ন অগ্রাধিকার তালিকা তৈরি করুন, আপনি একটা তৈরি করুন, মেম্বারশিপ একটা তৈরি করুন। তাহলে অগ্রাধিকার তালিকা হলো কয়টা? তিনটা, কিন্তু কার্যক্রম কোথাকার? চির ইউনিয়ন। তাহলে আবারও আমরা যদি দেখি মেম্বারশিপটা যে একটা ইউনিয়ন করতে যে অগ্রাধিকার তালিকা তৈরি করলো, আপনারা একটা করলেন, আপনারা একটা করলেন, তাহলে এটার ভিতরে আবার রিপিটিশন হবে না, একই কাজ বারবার আসতে পারবে। তাহলে এখন কি করতে হবে? একটা সংস্কৃত সবাই মিলে বসে যে এই যে আপনারা একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, সেই কাজের এবার আসে যে সবাই মিলে ইউনিয়ন পরিষদের একটা বাধ্যবাধকতা রয়েছে যে প্রতি মাসে একটা মাসিক সভা করার বিষয় রয়েছে। এবার আপনারা বসেন তিনটা ইউনিয়ন মিলে, মানে তিনজনের অগ্রাধিকার লিস্ট নিয়ে বা চারজনের অগ্রাধিকার লিস্টে আপনারা বসে এবার বলেন যে ভাই তুমি যে এই যে এটা যে তুমি যে দিলা, আমার মনে হয় তোমার একটা এক নাম্বার দিছ, বাট আমার মনে হয় এখানে যেটা এক নাম্বার দেওয়া আছে এইটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউনিয়নের জন্য, দরকার প্রয়োজন তুমিও খবর নাও, তাহলে দেখো যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে করে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এইভাবে করে আপনার একটা সমন্বিত একটা অগ্রাধিকার তালিকা তৈরি করবেন পুরো ইউনিয়নের জন্য। এটা কিন্তু আপনাদের একটা বলা যায় একটা মাস্টার প্ল্যান আপনাদের হয়ে গেল যে এই ইউনিয়নের কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা যায়। তাহলে দেখেন আপনারা যদি সেই অগ্রাধিকার অনুযায়ী যদি আমাকে দেন, আমি যদি সেই অনুযায়ী আপনাদেরকে প্রজেক্ট দিই, প্রয়োজনে আমি যদি ঢাকায় বলি, মন্ত্রণালয়ের কথা বলি যে আমার এখানে এই কাজগুলো প্রয়োজন, তাহলে কিন্তু আমাকে কিন্তু সেটা একটা ডকুমেন্ট তৈরি হলো, আমি সেই ডকুমেন্টের ব্যক্তি কিন্তু আপনার জন্য আমার যে বরাদ্দ নর্মাল যেটা দেওয়া তার চেয়েও কিন্তু বরাদ্দ চাইবে না। আমার কাছে বুঝতে পারছেন? একই সাথে আপনারা যদি সেই কাজগুলো করেন, ধরেন একটা আপনার যে উন্নয়নমূলক রাস্তা করে দিলেন, সেই রাস্তাতে দেখা যাবে যে 80% মানুষ সেটা থেকেই তার সুবিধা পাচ্ছে। তাহলে সেটার পরে যদি আরেকটা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো 1% পাবে, আরেকটা করলে সেটা থেকে 50% পাবে। তাহলে কিন্তু আপনার জনগণের যে জনস্বার্থ যে বিবেচনাটা, এটা কিন্তু জনস্বার্থ বিবেচনাটা আপনারা এই জনস্বার্থ অগ্রাধিকার পাবেন এবং সবচেয়ে বেশি মানুষ মানুষের জনকল্যাণ কিন্তু আমাদের এখানে নিশ্চিত করা সম্ভব হবে। তাহলে আমার যে অনুরোধ থাকবে এবং প্রস্তাব থাকবে, আপনারা অতি দ্রুত, আমার অন্যান্য ইউনিয়ন পরিষদগুলো করে ফেলেছে বেশ কিছু, আপনারা অতি দ্রুত আপনাদের সাংগঠনিক কাঠামো সেখানে ইয়ে করে একটা সম্মিলিতভাবে একটা উন্নয়নের অগ্রাধিকার তালিকা আপনারা আব্দুল হাইবেন। তারপরে আমার মনে হয় মোবাইল অনেক নাম্বার আমার মোবাইলে অভিযোগ হবে, কারোর প্রতি অন্যায় হবে, কেউ বলতে পারবে না যে এই যে অমুকের কাজটা করতেছে, অমুকের কাজটা হচ্ছে, কারণ সবাই মিলিয়ে এই ইউনিয়নের আপনারা উন্নয়ন চান, এই ইউনিয়নের আপনারা অগ্রগতি চান। সুতরাং সেই অগ্রগতির ক্ষেত্রে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে, এটা আমার এই এবার আসেন আমরা এটা বললাম, আপনারা এটা নিশ্চয়ই করবেন। আমার মনে হয় যে আপনারা আমার সাথে একমত আছেন এই ধরনের অগ্রাধিকার তালিকা তৈরি করার। সুতরাং এবার আমাদের যে বিষয়টা সেটা হলো যে আপনাদের বক্তব্য থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। খুব সংক্ষেপে কথা বলবো, নামাজেরও সময় আছে। সুতরাং আপনারা প্রথমে বলেছেন যে অস্ত্র উদ্ধারের কথা বলেছেন, বক্তব্যের শুরুতে অস্ত্র উদ্ধারের কথা বলেছেন। তো আমার মনে হয় যে অস্ত্র উদ্ধার বলেন, মাদক দ্রব্য বলেন, যে সেবন বলেন বা ব্যবহার বলেন, এবং আপনার যে কিশোর গ্যাং বলেন, এই সকল ক্ষেত্রে আপনারা যদি সম্মিলিতভাবে
যদি কাজ করে, সবাই যদি দায়িত্ব নেন, তাহলে এটা সম্ভব। কারণ অস্ত্র কোথায় আছে, কার কাছে আছে, কে দিচ্ছে, এটা কিন্তু অজানা না, এটা কিন্তু অজানা না। সুতরাং আপনাকে সেই তথ্যগুলো কিন্তু পুলিশকে দিয়ে সহযোগিতা করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি যে আপনাদের এখানে এই আলো বাতাস গন্ধ সবকিছু নিয়ে আপনারা এখানে বড় হবে, কোনো কিছু আপনাদের দৃষ্টির কিন্তু আড়ালে কিন্তু না। সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সবকিছু আপনাদের দৃষ্টিতে কিন্তু দৃষ্টিগোচরে থাকে। সুতরাং আপনারা কিন্তু এই বিষয়গুলো জানেন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এটা নির্মূল করা সম্ভব। দেখেন, মানুষ সমাজে কিন্তু দায়িত্ব দেওয়ার লোকের অভাব নাই। এটা অমুকের দায়িত্ব অমুকে পালন করবো, অমুকে পালন করবো, অমুকে পালন করবো, দায়িত্ব নেওয়ার লোকের খুব অভাব। পৃথিবীতে যখনই মানুষ দায়িত্ব নিতে শিখেছে, যখনই দায়িত্ব নিয়েছে, তখনই কিন্তু সকল ধরনের অন্যায় অবিচার মূল থেকে উৎপাদন করা সম্ভব হয়েছে। সুতরাং আমার বিশ্বাস যে আপনারা যেভাবে আপনাদের যে ইউনিয়নের যে একটা গর্ব, একটা পরিচিতি, সেটা কিন্তু আপনাদেরকে বহন করে নিয়ে যেতে হবে। এটা আপনাদের পূর্বপুরুষরা রেখে দিয়েছে, তাদের যে পরিচিতিটা আপনারা বহন করছেন, আপনার পরবর্তী প্রজন্ম যাতে আপনার পরিচিতিটা বহন করতে পারে, এই কারণে আপনাদেরকে কিন্তু সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে। আপনারা এখানে সবাই একযোগে কথা বলেছেন, যেমন আমার এখানে যে বিএনপি তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এখানে একযোগে আছি। আপনারা যদি, আমার বিশ্বাস এবং আমি দৃঢ়চিত্তে আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই যদি একযোগে একসাথে ঐক্যবদ্ধভাবে যদি আপনারা মন থেকে দায়িত্ব নিয়ে যদি আপনারা এই মাদক কিশোর গ্যাং যদি আপনারা নির্মূল করতে চান, এটা কারণ ওয়ান্ডার বিষয় হলো যে আপনার যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ সহ সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে তারা আপনাদের পক্ষে আছে, আপনাদের পক্ষে আছে। সরকারের কাজ কিন্তু হলো, প্রশাসনের কাজ হলো আপনার পিছনে থাকা, জনগণের পিছনে থাকা, যাতে করে সে ধরতে পারে যে কোন লোক ওইখানকার যে জনগণ যারা রয়েছে কেউ যেন পিছিয়ে না পড়তে পারে। যে পিছিয়ে পড়বে তাকেই ঠেলে সামনে দিয়ে সে পিছনে তার একটা আপনার দেয়াল হয়ে থাকা, তাকে একটা সাপোর্ট হয়ে থাকা, এটা সরকারের কাজ। আমরা সরকারের পক্ষে উপজেলা প্রশাসন থেকে আমরা সেই কাজটি করতে চাই এবং আমাদের সেই আগ্রহ ইচ্ছা কিন্তু আছে। সুতরাং আমরা আপনাদের সাথে আছি, এটার মানে হলো যে আমরা সাথে আছি। সুতরাং সকল রাজনৈতিক দল ব্যক্তিবর্গ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, একই সাথে তার যে প্রশাসন, তার যে পুলিশ, তার যে সরকার ব্যবস্থা হবে, সেটা যদি একসাথে তাদের সাথে যদি সমর্থন করে, তাহলে কিন্তু পুরো সমর্থন কিন্তু একসাথে চলে আসে। এবার যদি আপনারা লক্ষ্য করেন, যারা মাদক সেবন করে এবং যারা মাদক ব্যবসা করে, তারা কিন্তু সবাই আমাদের, কেউ হয়তো বা আমাদেরই বাবা, আমাদেরই চাচা, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা, তাই না, আমাদেরই মামা, আমাদেরই খালু খালা, তাই। সুতরাং এটা কিন্তু আমাদের মধ্যে থেকে সচেতনতা এবং প্রতিরোধ প্রয়োজন, স্ব জায়গা থেকে প্রতিরোধ প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত আপনারা স্ব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিয়ে প্রতিবাদ না করবেন, প্রতিরোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নির্মূল করা সম্ভব। ততক্ষণ পর্যন্ত আমি বলবো, এটা শুধুমাত্র দায়িত্বটাকে আপনি দেয়া, আপনার জনপ্রিয়তার জন্য আপনি বলা যে হ্যাঁ অমুকে এটা করবে, অমুকে এটা করবে। আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নেন তাহলে এটা সম্ভব। তারপর আমি এটা বিস্তারিত আমার পরবর্তীতে আপনারা বলবো। আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন এবং আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন বলে দৃঢ়চিত্তে সেটা এখানে ব্যক্ত করেছেন। আমরা সেই সহযোগিতার জন্যই আমাদের এখানে এসেছি। আমরা সহযোগিতা চাওয়ার জন্য এসেছি, একই সাথে বলার জন্য এসেছি যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে কেউ যখন পিছন থেকে যাতে কেউ টান দিয়ে ধরতে না পারে, সামনে থেকে কেউ যাতে প্রতিবন্ধদের পিছনে ঠেলতে না পারে, সেই জন্য পিছনের ডাল হিসাবে উপজেলা প্রশাসন বা সরকার সেটা রয়েছে। এটা জানানোর জন্য আমাদের কাছে এসেছে, আপনাদেরকে সাহস দেওয়ার জন্য এবং আপনাদের জন্য সাহস নিয়ে কাজ করার জন্য, সেই প্রত্যাশা রাখার জন্য, আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য এখানে আজকে এই মত বিনিময় সবার উদ্দেশ্য করে সেটি এখানে। আপনারা রাস্তাঘাটের কথা বলেছেন, পানি নিষ্কাশনের কথা বলেছেন এবং আপনারা অবৈধ উচ্ছেদের কথা বলেছেন। এই সবগুলো বিষয়ে আমরা যদি অগ্রাধিকার যে তালিকার কথা বললাম সেটার ভিতরে কিন্তু চলে আসে। আর আমরা যে বর্ষাকালের কাজের কথা বললাম, বর্ষাকালের কাজের ভিতরে কিন্তু আমাদের জলাবদ্ধতা চলে আসে। কোথাও যদি জলাবদ্ধতা থাকে, সেখানে যদি ড্রেন না করা যায়, যদি আপনার পাইপ দেওয়া যায়, আমরা পাইপ দিয়ে সেটা করবো।
তাহলে সেই ধরনের কাজগুলো আমরা চাই যে বর্ষাকালে করতে চাই। যেমন পাইপ দিতে গেলে কিন্তু বর্ষাকালের প্রয়োজন নাই, সেটা গ্রীষ্মকালের প্রয়োজন। বর্ষাকালে পাইপ দেওয়া যায় পানি নিষ্কাশন, কিন্তু ড্রেন করতে গেলে সেটা একটু গ্রীষ্মকালে করতে হবে, কারণ ড্রেন তাহলে পানিতে নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন কিনা? সুতরাং যে বিষয়গুলো বর্ষাকালে করা প্রয়োজন বর্ষাকালে করতে পারলে, গ্রীষ্মকালে যদি আমি দুইটা বিষয় করতে চাই তাহলে কোথাও কিন্তু আমি নজর দিতে পারবো না, পুরো দুইটা কাজে কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য আচ্ছা, আমার মনে হয় যে রাস্তাঘাটের যে বিষয়গুলো, উন্নয়নমূলক যে কার্যক্রম বিষয়গুলো আমরা অগ্রাধিকার তালিকার ভিতরে যদি সেটা যদি বিবেচনা করি, সকল কার্যক্রম সেখানে চলে আসছে, কোনো কার্যক্রম সেখানে কিন্তু বাদ যাবে না। ঠিক আছে? তাহলে আমরা সেটা অলরেডি আলোচনায় চলে এসেছি। আপনারা বলেছেন যে ধরে 5 দিন 3 দিন জেল দেওয়ার জন্য বলেছেন। হ্যাঁ, আমরা এখানে যেটা এসেছি, আপনারা জানেন যে আমি জরিমানায় বিশ্বাস করি খুব কম, আমি বিশ্বাস করি জেলে বিশ্বাস করি। তবে আপনারা ইতিমধ্যে যে এক একটা মানুষের এক একটা স্টাইল, আমাদের যে কাজগুলো, আমাদের কাজগুলো নীতি আইন এগুলোর ভিতরে থেকে করতে হয়, বাট সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এক একটা স্টাইল থাকে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের কাজ যেগুলো হলো, আমাদের যে স্টাইল যেগুলো হলো, বর্তমান যে আপনাদের যে ব্যবস্থা, আমাদের যারা কর্মরত রয়েছে, আপনার শিক্ষা থেকে শুরু করে অন্যান্য যারা আছে, আমাদের যে স্টাইলটা সেটা হলো আগে জানানো। কারণ আমি আপনার সাথে এখানে যুদ্ধ করতে আসি, আমি আসছি আপনার উন্নতির জন্য। সুতরাং আমি এখানে এসেই আপনাকে জেল দিয়ে দিব এই জন্য আমি আসছি আপনাকে জানানোর জন্য, আপনাকে সচেতন করার জন্য, বারবার বলার জন্য। কিন্তু তারপরও যদি না শোনেন, আপনি যদি সেটা না মানেন, তখন আমি সেটা আপনাকে ব্যবস্থা নিব। আপনি যাতে পরবর্তীতে বলতে না পারেন যে আমি এটা জানি না, এই জন্য বারবার আমি আপনাকে জানাতে চাই। এই জন্য আমরা আজকে বলতে চাই, যারা ইপটিজিং করছে, যারা কিশোর গ্যাং করছে, যারা মাদক সেবন, মাদক ব্যবসা করছে, তারা সকলেই আমাদের পরিচিত জন, আমাদের সন্তানেরাই ইপটিজিং করছে, কিশোর গ্যাং তারাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের যদি কেউ থেকে থাকে সেটাও সাবধান করে গেলাম, সেটা জানিয়ে গেলাম। এবং আপনাদের মাধ্যমে আপনারা যেহেতু এই যে বললেন যে এখানে 5 লাখ না কত মানুষের চিরাতে বসবাস, তাদের প্রতিনিধি হিসেবে আমরা আপনাদের মুখপাত্র হিসেবে আপনাদের কাছে কথাগুলো উপস্থাপন করলাম। আপনারা আপনাদের জায়গা থেকে, স্ব জায়গা থেকে সেই বিষয়ে যারা আজকে এখানে আসতে পারেন তাদেরকে আপনারা সচেতন করে তাদেরকে জানাবেন, বিষয়গুলো তাদেরকে এটা জানাবেন। জানানোর পরও যদি তারা না শুনে, না মানে, তখন আমরা তাদেরকে সরাসরি কিন্তু আমরা অ্যাকশনে যাবো এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে জেল দিব, অবশ্যই তাদেরকে আমরা জেল দিব। তবে এখানে যারা আপনাদের ইয়াতে এই যে ধরেন এই কিশোর গ্যাংয়ে যারা আছে, ইপটিজিং যারা করছে, তারা তো কারো না কারো ছেলে, এবং আপনারা কিন্তু তাকে চিনেন। প্রয়োজনে এই যে বললাম দায়িত্ব নেওয়াটা ছোট, আপনি তার বাবাকে ফোন দেন, ওই ছেলের বাবাকে ফোন দেন যে আপনার ছেলেকে আমরা কিন্তু অমুক জায়গায় দেখলাম। সে কিন্তু পরবর্তীতে আপনি যেহেতু রাজনীতি করছেন, একসময় কিন্তু আপনাকেও সে মানে দোষারোপ করো, আপনারা যে দোষারোপের চিন্তাটা করেন, আপনি তাকে জানান, তাহলে বলতে পারবেন। পরবর্তী বলবেন যে ভাই আমি তো আপনাকে জানাইছি, আমার কথা বুঝতে পারছেন, তাকে ফোন দিয়ে জানাবেন তার ছেলেটা এখানে ইপটিজিং করছে, তার ছেলেটা ক্লাসে যাচ্ছে না, সে দাঁড়ায় আছে এখানে। কারণ কি, আপনি যদি মনে করেন যে অমুকের ছেলে এখানে দাঁড়ায় আছে, তা আমার কি, বিষয়টা কিন্তু ভুল। কারণ অমুকের ছেলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, আপনার যারা আসতেছে সে কিন্তু তাকে দেখে শিখবে। জানেন অমুক ভাই এখানে দাঁড়ায় আছে, আমি দাঁড়ায় থাকি কি শুনছি। ওর কথা বুঝতে পারছেন? সমাজ কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে ডিটেরিয়েট করে। আমাদের অফিসার যেটা বললেন যে আমাদের সমাজ ব্যবস্থা 16, 17 বছর 18 বছরে ডিটেরিয়েট করছে, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ডিটেরিয়েট করে। সুতরাং এইটার যে নেগেটিভ প্রভাব, এটার যে ভয়াবহতা, এটা থেকে কিন্তু আপনি একটু রেহাই পাবেন। সুতরাং আপনি সেই দায়িত্ব নিয়ে তাদেরকে বলেন, যারা ইপটিজিং করছে তাদের পরিবারকে বলেন, আপনার মাধ্যমে আপনাদেরকে বলে গেলে আপনারা বাকিদেরকে সচেতন করেন। তারপরে যদি সচেতন না হয়, প্রয়োজনে ইপটিজিং যে করছে তাকে ওই জায়গায় আপনি ধরে রাখেন, আমাকে বলেন, আমি আসবো, তাহলে এক্সিডেন্ট আসবে, তাহলে পুলিশ এটার ব্যবস্থা আপনার নেওয়া। বাট আপনি আপনার জায়গা থেকে, আপনার যেহেতু একটা দায়িত্বশীল, আপনার জায়গা থেকে তাদেরকে জানাবেন, সে যাতে আপনাকে দোষারোপ করতে না পারে। হয়তো 1 মিনিট ফোনে খরচ হবে, আপনি তাকে তার ছেলেকে এই পথে বা এই জায়গায় এটা একটু তাকে জানান। আপনারা বলছেন রাজনৈতিকভাবে ব্যাগে পড়ে যান বিভিন্ন বিষয় নিয়ে, এটাও আপনারা বলেছেন। তো আমি আপনাদেরকে এটা সম্মানের সাথে বলবো, এটা রাজনৈতিকভাবে ব্যাগে আপনারা করবেন না। যদি আপনারা ওই যে বললাম, যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, যদি রাজনৈতিক ধ্যান ধারণা বাদ দিয়ে যদি আপনারা বলেন যে এই চিউরা ইউনিয়নের কল্যাণ করবো, জনগণের কল্যাণ করবো, তখন ঐক্যবদ্ধ হলে আর এটা রাজনৈতিক যে আপনাদের যে একটা বেকায়দায় পড়ে যায়, সেই বেকায়দাটা থাকবে না। এবং আপনারা যদি আজকের মাধ্যমে আপনারা মসজিদে যাবেন,
আপনারা বিভিন্ন জায়গায় জনসংযোগ যখন করবেন তখন এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন। এগুলো নিয়ে কথা বললে মানুষ জানবে, মানুষ সচেতন হবে, তখন কিন্তু আপনার যে বেকার ব্যাপারটা এটা হবে না। কারণ বলতে পারবে তখন অমুকে কিন্তু এটা বারবার সে বলছে, আমরা শুনি কথা বুঝতে পারছেন কি? এই বিষয়গুলো আপনারা বলবেন। আপনারা একজনে বলেছেন যে টিওরা হাই স্কুলের মধ্যে মাদকের আড্ডা বসে। টিওরা হাই স্কুলের মধ্যে মাদকের আড্ডা বসে ওকে ফাইন, যদি আপনারা তাদেরকে জানান যে তারা মাদকের আড্ডা কারা বসে একটু দেখেন, দেখে আপনারা তাদেরকে, আমি বলবো না যে আইন আপনাদের হাতে তুলে নেন, আমরা এটা চাই না, আইনের জন্য আলাদাভাবে আমরাই আছি, সুতরাং আমাদেরকে জানান। আপনারা যদি সেই টিওরা হাই স্কুলের মধ্যে যারা মাদকের ব্যবসা করছে বা মাদক সেবন করছে যারা, তাদেরকে আপনারা বলেন তারা যাতে সেখানে না করে, তাদের ফ্যামিলিকে বলার পর যদি না যায়, একদিন সেই টিওরা সরকারি যে মানে আপনার স্কুল, যে হাই স্কুল যেটা রয়েছে প্রয়োজনে সেটার ভিতরে যারা মাদক সেবন করছে, মাদক নিয়ে তারা ঢুকছে, এটা আপনারা জানেন, জানার পরে আমাদের আমরা চলে আসবো, সেটা রাত হোক আর যখনই হোক আমরা আসবো, তাদেরকে হাতে হাতে সেখানে ধরে আপনাদেরকে জেলে পাঠিয়ে দেবো, একদম সহজ। এটা আমরা আপনাদের কাছে সেই কথা দিতে চাই। আমরা চাই যে আমরা আসবো পাবো না, এই জিনিস আমি চাই না। আমি চাই যে আসবো পাবো, যে উদ্দেশ্যে আসি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দেবো, আদারওয়াইজ সেখানে যাবো না। যেই কাজ করতে গিয়ে যেটা হবে না সেই কাজ আমি যাবোই না। আমার কথা বুঝতে পারছেন? সুতরাং আমরা চাই কি সচেতনতা চাই। আমরা যে ধরেন আপনারা দেখেছেন যে আপনাদের মাদক মানে কি বলেন ক্রেতা সেজে মাদক কিনতে গেছে, এটা বড় কিছু আমি করে ফেলিনি। এটার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে উপজেলা প্রশাসন এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। আপনি আগে যান, আপনি যদি সেখানে এক পা আগান, সেও আপনার সাথে আরো 2 পা আগাবে। এইটা আপনাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা সেটা চেষ্টা করেছি। আপনারা যদি সেইটুকু থেকে সামান্যতম যদি আপনারা সেখান থেকে যদি সচেতন হন, আপনারা যদি কেউ যদি নিজের মন থেকেও যদি ঘৃণা করেন, তাহলে আমি বলবো যে আমার যে রাতের যে 3টা-4টা পর্যন্ত যে অভিযান সেটা সফল, আমি সাক্ষ্য সেটুকু। কিন্তু সেটা যদি আপনাদের মধ্যে ন্যূনতম যদি সেটার মানে তারা না থাকে, তাহলে আমি বলবো যে এসব কাজ করে আসলে এটা হলো আমার বিষয়। আমরা অনেক কথা বললাম যে প্রাথমিক বিদ্যালয়ে 8 জন ছাত্রের শিক্ষকের জন্য ছাত্র হলো 7 জন বা 5 জন। এটা আমরা দেখবো। আমাদের এই বছর আমরা শিক্ষা এবং কৃষি দুইটা বিষয়কে আমরা খুব অগ্রাধিকার দিতে চাই, কারণ শিক্ষাকে অগ্রাধিকার দিতে চাই এই কারণে আপনারাও আপনাদের কথা বলেছেন যে শিক্ষা হলো মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড যদি সোজা না হয়, মাথা উঁচু করে যদি না দাঁড়ায়, তাহলে সেই জাতি থাকা না থাকা কি হবে। সুতরাং জাতিকে মেরুদণ্ড সোজা করে, মাথা সোজা করে, গর্বের সাথে বুক ফুলের সামনে এগিয়ে গেল এবং পৃথিবীর সর্বত্র সেটাকে, এই দেশকে, দেশের যে ভাবমূর্তি সেটাকে সমুন্নত রেখে